আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ৯, আহত ৩১। থমথমে বেলুচিস্তান, ভারত পাকিস্তানের কথার লড়াই তুঙ্গে। ট্রাম্পের হুঁশিয়ারি, খামেনেয়ির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, মাস্কাটে বৈঠক নিশ্চিত। আরও থাকছে, যুদ্ধবিরতির পর গাজায় একদিনে সর্বোচ্চ নিহত। সর্বশেষ থাকছে, শেষ হচ্ছে রাশিয়া-যুক্তরাষ্ট্র চুক্তি, নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ৯, আহত ৩১। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। বুধবার ৪ ফেব্রুয়ারি সংগঠিত এ হামলার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ইসরায়েলি বাহিনী দাবি করেছে তাদের সৈন্যদের লক্ষ্য করে গুলি চালানোর পর পাল্টা হামলা চালানো হয়। এ ঘটনায় একজন ইসরায়েলি কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় তাঁবু ও আবাসিক ঘরবাড়িতে হামলার পর ৩ জনের মরদেহ নাসের হাসপাতালে আনা হয়। একই দিনে গাজা সিটির বিভিন্ন এলাকায় হামলার ঘটনায় আরও ৬ জন নিহত হন, যাদের মরদেহ নেওয়া হয় আল শিফা হাসপাতালে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, ধারাবাহিক বিমান হামলায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। গত মাসে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও গাজায় উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েল ও হামাস পরস্পরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তথাকথিত ইয়েলো লাইনের কাছে তাদের সৈন্যদের হামলার শিকার হয়, যার পর তারা প্রতিক্রিয়া জানায়। রাফাহ সীমান্ত পথ আংশিকভাবে পুনরায় চালুর কয়েকদিন পর এই হামলার ঘটনা ঘটে। গাজাবাসীর জন্য মিশর সীমান্তের এই পথটি গুরুত্বপূর্ণ, কারণ এটি ইসরায়েল নিয়ন্ত্রিত রুট এড়িয়ে বাইরে যাওয়ার একমাত্র সুযোগ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও শতাধিক মানুষ নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একই সময়ে তাদের কয়েকজন সেনা নিহত হয়েছেন। গত শনিবারকেও সাম্প্রতিক সময়ের অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে উল্লেখ করা হয়েছে, যেদিন বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। গাজায় গণমাধ্যমের উপর বিধিনিষেধ এবং সীমিত প্রবেশাধিকারের কারণে হতাহতের সঠিক সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট পক্ষের তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করছে। থমথমে বেলুচিস্তান, ভারত পাকিস্তানের কথার লড়াই তুঙ্গে। বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও পাল্টা নিরাপত্তা বাহিনীর অভিযানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গত শনিবার থেকে এখন পর্যন্ত প্রদেশটিতে অন্তত ২৫০ জন নিহত হয়েছে, সেই সঙ্গে আহত হয়েছে অনেকে। জার্মান সংস্থাবাদ ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটিতে তুমুল সংঘর্ষ ঘিরে প্রতিবেশী ২ বৈরী রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহান্তে বেলুচিস্তানে সন্ত্রাসবাদীরা ব্যাংক, নিরাপত্তা বাহিনীর শিবির, ভবন, স্কুলের ওপর আক্রমণ চালায়। এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি বেলুচিস্তান লিবারেশন আর্মির। পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির দাবি, ভারতীয় এজেন্ট ও তাদের সাহায্যকারীদের নির্মূল করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সরকার ও সেনা অভিযোগ করেছে বিএলএ ভারতের কাছ থেকে সাহায্য পায়, তবে তারা কোনো তথ্য প্রমাণ দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ খারিজ করছি। এটা তাদের সাধারণ কৌশল। তাদের কোনো অভ্যন্তরীণ ব্যর্থতা হলেই দৃষ্টি অন্যদিকে ঘোরাবার চেষ্টা করা হয়। তিনি আরও বলেন, পাকিস্তানের উচিত তোতা পাখির মতো এই ধরনের অসার অভিযোগ না করে ওই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি নিয়ে সিদ্ধান্ত নেওয়া। পাকিস্তানের বর্বরতা, মানবাধিকার লঙ্ঘন, দমননীতি সম্পর্কে সকলেই জানে। ইত্তেফাক, এসআর।
ট্রাম্পের হুঁশিয়ারি, খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত। মাস্কাটে বৈঠক নিশ্চিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি অত্যন্ত চিন্তিত হওয়া উচিত। শুক্রবার 6 ফেব্রুয়ারি দুই দেশের প্রতিনিধি বৈঠক বসার কথা থাকলেও এক পর্যায়ে বৈঠক বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তখনই ট্রাম্প হুমকির সুরে মন্তব্য করেন। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসতে রাজি হয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে শুক্রবার স্থানীয় সময় সকাল 10টায় দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার সংবাদ মাধ্যম এনবিসির এক সাংবাদিক ট্রাম্পকে বৈঠক নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি বলবো তার খুবই চিন্তিত হওয়া উচিত। হ্যাঁ, চিন্তিত হওয়া উচিত, তবে তারা আমাদের সঙ্গে আলোচনা করছে। যুক্তরাষ্ট্র চাইছে বৈঠকে আলোচনা হবে শুধু ইরানের পারমাণবিক কার্যক্রম নয়, বরং ব্যালিস্টিক মিসাইল প্রকল্প এবং প্রক্সি বাহিনীকে সহায়তা বিষয়েও। তবে ইরান স্পষ্ট জানিয়েছে তারা পারমাণবিক কার্যক্রমের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবে না। সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানকে শর্ত দিয়েছে, শর্ত মেনে বৈঠকে অংশ নিতে হবে, না হলে কোনো আলোচনা হবে না। এই দৃঢ় অবস্থানের কারণে বৈঠক স্থগিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের এই বৈঠক কেবল পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ নয়, এটি সামরিক, কূটনৈতিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ। ট্রাম্পের হুমকিস্বরূপ মন্তব্য ইরানের প্রতি শক্ত বার্তা পাঠাচ্ছে, যা বৈঠককে আরও রাজনৈতিকভাবে সংবেদনশীল করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, মাস্কাটে আলোচনার ফলাফল মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও পারমাণবিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। শেষ হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্র চুক্তি, নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা। রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে নিউ স্টার্ট চুক্তি কার্যত শেষ হতে যাচ্ছে। এর ফলে নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়া জানিয়েছে তারা আর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখার কোনো বাধ্যবাধকতায় আবদ্ধ নয়। বুধবার 4 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মস্কোর এই ঘোষণার পর জাতিসংঘ নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়াকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর মুহূর্ত বলে অভিহিত করেছে। 2010 সালে স্বাক্ষরিত চুক্তিটির মেয়াদ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ওয়ারহেডের সীমা আরও 12 মাস বজায় রাখার বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের প্রস্তাবে যুক্তরাষ্ট্র কোনো সাড়া দেয়নি। বিবৃতিতে বলা হয়, আমরা ধরে নিচ্ছি নিউ স্টার্ট চুক্তির পক্ষগুলো আর এই চুক্তির আওতায় কোনো বাধ্যবাধকতা বা সমমর্যাদার ঘোষণায় আবদ্ধ নয়। আমাদের প্রস্তাবগুলো ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই অবস্থান ভুল এবং দুঃখজনক। নিউ স্টার্ট চুক্তিটি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ওপর সীমা আরোপ করেছিল। এর আওতায় যেসব অস্ত্র প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামরিক ও শিল্প কেন্দ্রে আঘাত হানার জন্য ব্যবহৃত হতে পারে, সেগুলো ব্যবহারে বাধ্যবাধকতা ছিল। এই চুক্তিটি ছিল 10 বছরের জন্য। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ 2010 সালে এতে স্বাক্ষর করেন। 2011 সালে এটি কার্যকর হয় এবং 2021 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর আরও 5 বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ই ক্ষেপণাস্ত্র সংখ্যা বাড়াতে এবং শত শত অতিরিক্ত কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এতে বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ রয়েছে এবং বাস্তবায়নে সময় লাগবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে চুক্তি সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে বক্তব্যও দিয়েছেন। তবে জানুয়ারিতে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি চুক্তির মেয়াদ শেষ হয় হোক, আমরা আরও ভালো একটি চুক্তি করব। তিনি ভবিষ্যৎ যে কোনো পারমাণবিক আলোচনায় চীনকে অন্তর্ভুক্ত করার আহ্বানও জানিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 90% বেশি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দখলে। 2025 সালের জানুয়ারি পর্যন্ত রাশিয়ার কাছে ছিল 4329টি এবং যুক্তরাষ্ট্রের কাছে
3,700টি পারমাণবিক ওয়ারহেড। যুক্তরাষ্ট্রের মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্যের কাছে যথাক্রমে 290টি ও 225টি অস্ত্র রয়েছে, আর চীনের কাছে রয়েছে আনুমানিক 600টি। নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নিউ স্টার্ট চুক্তির অবসান বিশ্বকে নতুন একটি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিতে পারে, যা আরও তীব্র হবে চীনের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতার কারণে। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টসের নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের সহযোগী পরিচালক ম্যাট কর্ডা রয়টার্সকে বলেন, চুক্তিটি না থাকলে উভয় পক্ষই তাদের মোতায়েনকৃত ক্ষেপণাস্ত্র ও ভারী বোমারু বিমানে শত শত অতিরিক্ত ওয়ারহেড যুক্ত করতে পারবে। সবচেয়ে চরম পরিস্থিতিতে এতে তাদের বর্তমান অস্ত্রভাণ্ডারে রাখার প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রথম পোপ লিও রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে চুক্তির সীমা বজায় রাখার আহ্বান জানান। সাপ্তাহিক প্রার্থনা সভায় তিনি বলেন, আমি জরুরি আবেদন জানাচ্ছি, এই চুক্তিকে বিলুপ্ত হতে দেওয়া যাবে না। ভয় ও অবিশ্বাসের যুক্তির বদলে আমাদের একটি যৌথ নৈতিকতায় ফিরতে হবে, যা মানব কল্যাণের পথে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস চুক্তির মেয়াদ শেষ হওয়াকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর মুহূর্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো আমরা এমন এক বিশ্বের মুখোমুখি হচ্ছি যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর কোনো বাধ্যতামূলক সীমা নেই। গুতেরেস সতর্ক করে বলেন, দশকেরও বেশি সময় ধরে অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার ভেঙে যাওয়া এমন সময় ঘটছে যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তবে একই সঙ্গে তিনি এটিকে একটি নতুন সুযোগ হিসেবেও দেখছেন। গুতেরেস বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলার সুযোগ এখন রয়েছে।